আমি সুমিত। আজ আমার এত দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আসলে আমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করতাম, আর আজ আমি তার সফলতা পেয়েছি। কাল সোনারপুর গ্রামের হাসপাতালে আমার জয়েনিং, তাই আজ আমার মনটা বেশ আনন্দে আছে। এমন সময় হঠাৎ ঘরে মা এলো। কিরে, তো চাকরির কোনো খবর হলো? হ্যাঁ, কালকেই জয়েনিং। এ তো দারুণ খবর। তোর বাবা থাকলে আজ খুব আনন্দ পেত। যাকগে, জায়গাটা কোথায়? সোনারপুর গ্রামে। কোথায়? সোনারপুরে? না, তুই খবরদার সেখানে যাবি না। করতে হবে না তোকে চাকরি। কিন্তু কেন? কেন তুই জানিস না? তোর বাবা সেই গ্রামে ডাক্তারি করতে গিয়ে আজও ফেরেনি। সে তো জানি মা, কিন্তু সেখানে না গেলে বাবার সাথে আসলে কি ঘটেছিল তা জানবো কি করে? তাছাড়া আমি তো বাবার একমাত্র ছেলে। আমি যদি খোঁজ না করি তবে কে করবে মা? কিন্তু কোনো কিন্তু না, তুমি চিন্তা করিও না, আমার কিচ্ছু হবে না। তুমি শুধু আমাকে সেখানে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, তবে তুই কথা দে, প্রতি সপ্তাহে একদিনের জন্য হলেও বাড়ি আসবি। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। ঠিক আছে, যা। এবার বসে না থেকে বাজারে গিয়ে কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই বলে মা ঘর থেকে বেরিয়ে গেল। আর তারপরের দিন সবকিছু গুছিয়ে নিয়ে সোনারপুর গ্রামের উদ্দেশ্যে আমি রওনা হলাম। আর কিছুক্ষণ পরে আমি সোনারপুর গ্রামে এসে পৌঁছলাম। আমি সোজা হাসপাতালে গিয়ে উঠলাম, আর তারা আমায় আমার কোয়ার্টারটা দেখিয়ে দিল। আমি ঘরের ভিতরে গেলাম। দেখলাম ঘরটা বেশ ছোট, তবে একজন থাকার জন্য যথেষ্ট। আমি ব্যাগপত্র রেখে বিছানায় বসলাম। এত দিনের স্বপ্ন আমার আজ পূরণ হলো। আর এদিকে প্রায় বিকেল হয়ে এসেছিল। আমি বাইরে বের হলাম একটু আশপাশটা ঘুরে দেখবার জন্যে। চলতে চলতে হঠাৎ সামনে একটি চায়ের দোকান দেখতে পাই। আমি দেখলাম সেখানে দুজন লোক বসে আছে। আমি সেই দোকানের কাছে গেলাম। দাদা, এক কাপ চা দিন তো। আমায় দেখে তারা দুজনেই নিজেদের মধ্যে কি জানি কি সব যেন ফিস ফিস করতে লাগলো। আর এরই মধ্যে হঠাৎ একজন বলে উঠল, কে তুমি? তোমায় আগে কখনো তো এই গায়ে দেখিনি। আমি এই গায়ে নতুন এসেছি। এই হাসপাতালের আমি নতুন ডাক্তার। ও আচ্ছা, ডাক্তার। আশ্চর্য, হাসছেন কেন আপনারা? না না, কিছু না। তো কতদিন থাকবেন এখানে? কতদিন থাকবো মানে কি বলতে চাইছেন? না মানে, এর আগে তো অনেকই ডাক্তার এসেছে, তা ওই 4-5 দিনের বেশি কেউ টেকেনি। তাই বললাম, আপনি বা কতদিন থাকবেন? তা না হয় আপনারা নিজের চোখেই দেখে নেবেন। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। এরপরে প্রায় 3-4 দিন হয়ে গেল। রোজবারের মতো আমিও কাজ শেষ করে খেয়ে দিয়ে শুয়ে আছি। হঠাৎ কারো আওয়াজ আমার কানে ভেসে এলো। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, একটু বাইরে আসবেন? আমি উঠে বসলাম। শুনে মনে হচ্ছে কোনো এক বাচ্চা ছেলে আমায় ডাকছে। ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় রাত 12টা বাজে। আমি তাড়াহুড়ো করে উঠে বাইরে এলাম। দেখলাম একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, আর সে আমায় দেখে বলল, ডাক্তার কাকু, ডাক্তার কাকু, আমার দাদুকে বাঁচান। কি হয়েছে তোমার দাদুর? জানি না, সন্ধ্যার পর থেকে কেমন জানি করছে, তবে এখন আরো বেশি করছে। তাই তাড়াহুড়ো করে আপনার কাছে এলাম। আপনি চলুন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসি। আমি দাঁড়াবো না, আপনি আসুন, আমি এগোই। বাড়িতে কেউ নেই। আমি তো তোমাদের বাড়ি চিনি না, আমি যাব কি করে? গ্রামের পশ্চিম দিকে শেষ প্রান্তে আমাদের বাড়ি। তাছাড়া অসুবিধা হলে কাউকে বলবেন যে মুকুন্দ দাসের বাড়ি কোনটা, সে দেখিয়ে দেবে। আমি এগোলাম, আপনি আসুন। এই বলে সে চলে গেল। আমি ঘরে গিয়ে ব্যাগপত্র নিয়ে ঝটপট গ্রামের পশ্চিম দিকের রাস্তা নিলাম। ওই যে সে বলল চিনতে না পারলে কাউকে জিজ্ঞেস করতে, তবে এত রাতে কাকে জিজ্ঞেস করব? ধর, অত চিন্তা করে কোনো লাভ নেই, ঠিক খুঁজে পেয়ে যাব। আকাশে এখন প্রচন্ড মেঘ লেগে আছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে।
চলতে চলতে আমি এক মাঠের রাস্তা ধরলাম। পথটা চেনা হলেও এত রাতে একা একা এই পথে চলতে কেমন যেন গা ছমছম করে উঠছে। গাছের পাতার সরসর আওয়াজ, পায়ের তলায় শুকনো পাতার মচমচ শব্দ, আর মাঝে মাঝে কোনো এক অজানা পাখির ডাকে ভয়ে বুকটা কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমায় অনুসরণ করছে। আমি দাঁড়িয়ে পেছনে ফিরে আশেপাশে দেখলাম কোথাও তো কিছুই নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। এই ফাঁকা মাঠ দিয়ে একা একা হাঁটাটা সত্যি খুব সাহসের ব্যাপার। এমনই সময় হঠাৎ প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো। কোথাও গিয়ে যে কিছুক্ষণের জন্য মাথা গুঁজবো তার কোনো ব্যবস্থাই আশেপাশে নেই। আমি তাড়াতাড়ি চলতে থাকলাম। একটু সামনে এগোতেই রাস্তার পাশে লক্ষ্য করলাম একটি কুঁড়ে ঘর। না, এই বৃষ্টিতে আমি ভিজলে কোনো অসুবিধা নেই, তবে ব্যাগটা ভিজলেই বিপদ, কারণ ব্যাগে তো সব ধরনের ওষুধপত্র আছে। তাই আমি আর অত না ভেবে সেই কুঁড়ে ঘরটার দিকে এলাম আর বাইরে থেকে হাঁক দিলাম, বাড়িতে কেউ আছেন? ভেতর থেকে এক কণ্ঠস্বর এলো। কে কে ওখানে? আগে আমি সুমিত, এই গ্রামের নতুন একজন ডাক্তার। একটু সাহায্যের দরকার ছিল। এসো, ভেতরে এসো। আমি ভেতরে প্রবেশ করলাম। ঘরটির ভেতরে এক অদ্ভুত রকমের ঠান্ডা, আর লণ্ঠনের টিমটিম আলোতে ঘরটা পুরো রহস্যময় লাগছিল। দেখলাম একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। তার চোখগুলো যেন কেমন। বসো, চৌকিতে বসো। আমি বসলাম। সেও ঠিক আমার পাশেই বসলো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে আমি এই গ্রামের নতুন ডাক্তার। এই 3-4 দিন হলো এখানে আমার আসা। ও আচ্ছা। আপনি কি একাই থাকেন নাকি? হ্যাঁ, আমি একাই থাকি। তুমি নিশ্চয়ই মুকুন্দের বাড়ি যাচ্ছ? তার এমনটা কথা শুনে আমি একটু অবাক হলাম। আপনি কি করে জানলেন? আমার কথা শুনে সে একটু হাসলো, আর সেই হাসির মধ্যে ছিল এক অদ্ভুত শীতলতা। আমি সব জানি। আমি আসলে সেখানে তাড়াতাড়ি যেতে চাই। মুকুন্দ নামে একজন নাকি খুব অসুস্থ। হ্যাঁ জানি, তবে তুমি জানো না যে তুমি কত বড় বিপদের মুখে পড়তে চলেছো। বিপদ? কিসের বিপদ? সে কেমন জানি একভাবে আমার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎই সে বলল, সাবধান হয়ে যা। আমি প্রচন্ড ভয় পেলাম আর সঙ্গে সঙ্গে তার কুটির থেকে বেরিয়ে পড়লাম। বাইরে এখন বৃষ্টিটা কমে গেছে, তবে আকাশ এখনো কালো ঘন মেঘে ছেয়ে আছে, আর মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। আমি ভয়ে ভয়ে চলতে থাকলাম। হঠাৎ আমার কানে কারো পায়ের আওয়াজ ভেসে এলো। মনে হচ্ছে কেউ যেন আমার ঠিক পেছনেই হাঁটছে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম আর পিছু ফিরে দেখলাম আমার ঠিক সামনেই এক বিশাল আকারের ছায়া দাঁড়িয়ে আছে, তবে তা স্পষ্ট দেখা যাচ্ছে না। ধীরে ধীরে সেই ছায়াটা কিছুটা স্পষ্ট হলো। দেখলাম তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে, কিন্তু তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি তখন প্রচন্ড ভয় পেলাম। এবার সেই ছায়াটি আস্তে আস্তে আমার দিকে এগোতে থাকলো। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। আমিও আস্তে আস্তে পেছোতে লাগলাম। মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি ভয়ে রীতিমতো কাঁপতে থাকলাম। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে ঝড়ো হাওয়া বইতে শুরু হলো। সেই ঝড়ে আমার সামনে আর কিছুই দেখা যাচ্ছে না, আর আস্তে আস্তে সেই ছায়াটাও হাওয়ায় মিলিয়ে গেল, আর ঝড় থেমে রীতিমতো বৃষ্টি শুরু হলো। আমি আর এতটুকু সময় বিলম্ব না করে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। চলতে চলতে ঠিক সামনেই দেখলাম বিশাল এক পুরনো বাড়ি। দরজা খোলা থাকায় আমি সোজা ভিতরে প্রবেশ করলাম। দেখলাম একটি লোক বিছানায় শুয়ে আছে, কিন্তু কই সেই বাচ্চা ছেলেটিকে তো দেখছি না। যাকে এত না ভেবে আমি তার পাশে গেলাম এবং তার কপালে হাত দিয়ে দেখলাম তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি তার নাকের কাছে হাত দিতেই বুঝতে পারলাম যে মুকুন্দবাবু আর বেঁচে নেই। তবে কেউ মারা যাওয়ার 6 ঘন্টার আগে তো শরীর এমন ঠান্ডা হয় না। তবে কি মুকুন্দ কাকু অনেক আগেই মারা গেছে? আমার মাথা যেন আর কোনো কাজ করছিল না। আমার সাথে কি সব ঘটছে আর কেনই বা ঘটছে কিছুই বুঝতে পারছি না। আমি তখন স্পষ্ট বুঝে গেছিলাম
যে আমার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। আমি মনে হয় এখানে এসে কোনো চক্রে ফেসে গেছি। হঠাৎ মুকুন্দ কাকু চোখ খুলে তাকিয়ে উঠল। আমি চমকে উঠলাম। দেখলাম তার চোখ দুটো একেবারে লাল হয়ে জ্বলছে। ভয়ে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেল। আমি কি করব কিছু বুঝে উঠতে না পেরে সোজা দরজার দিকে ঘুরলাম। দেখলাম দরজাটা কেউ যেন আগে থেকেই বন্ধ করে দিয়েছে। আর এমনই ভাবে হঠাৎ মুকুন্দবাবু বলে উঠল, কোথায় যাবি? দাঁড়া, আমাকে সুস্থ করে তুলবি না? সে এতক্ষণে উঠে দাঁড়িয়েছে এবং সে আস্তে আস্তে আমার দিকেই আসছে। সে একদম আমার কাছে এসে দাঁড়ালো আর বলল, কি আমায় বাঁচাতে এসেছিস? তবে এখন তোকে কে বাঁচাবে? এই বলে সে আমার তার দুই হাত দিয়ে গলা চেপে ধরে আর আমি ছটফট করতে থাকি। ছাড়ুন, ছাড়ুন আমায়। সে আরো জোরে আমার গলা চেপে ধরে। আমি তখন মনে মনে ভাবি, আমার মনে হয় শেষ সময় এসে গেছে, আমি মনে হয় আর বাঁচব না। হঠাৎ ঠিক আমার পাশেই এক ছায়া আবির্ভূত হলো। দেখলাম সে আর কেউ না, সেই কুড়ের ঘরের লোকটি। সে বলল, ছেড়ে দে, ছেড়ে দে ওকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুকুন্দ কাকু আমায় ছেড়ে তার দিকে তাকালো আর আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। তুই এখানে কেন এসেছিস? ওকে তোর হাত থেকে বাঁচাতে এসেছি। ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তবে রে, দেখ তাহলে, এতদিন ধরে তুই অনেক মানুষের ক্ষতি করেছিস, তবে আজ তোর শেষ দিন। এই বলে সেই লোকটি মুকুন্দ কাকুর দিকে এক আগুন ছুড়ে দেয় এবং সে ভয়ানকভাবে চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায়। আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছি। কি হচ্ছে আর কেনই বা হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ সেই লোকটি আমায় বলল, চিন্তা করিস না, তুই এখন পুরোপুরি নিরাপদ, আর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি আপনি এখানে কিভাবে এলেন? আমার নাম হলো নবীন দাস। আমি আজ থেকে প্রায় 15 বছর আগেই মারা গেছি। কি কি বলছেন এসব? আর আপনারা আমার সাথে এমন কেন করছেন? আমি তো ঠিক কিছুই বুঝে উঠতে পারছি না। বুঝতে হলে আজ থেকে প্রায় 15 বছর পেছনে যেতে হবে। সেই সময় তোর বাবা এই গ্রামের হাসপাতালের ডাক্তার ছিলেন। হ্যাঁ, সে তো জানি, কিন্তু আমার বাবার সাথে আসলে কি হয়েছিল? কি হয়েছিল শোন তবে। তোর বাবা যখন এখানে ডাক্তারি করত, ঠিক সেই রকম একদিন রাতে হঠাৎ মুকুন্দ অসুস্থ হয়ে পড়ে এবং তোর বাবাকে খোঁজ পাঠানো হয়। তোর বাবা এইসব শুনে তাড়াহুড়ো করে ব্যাগপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। চলতে চলতে ঠিক যখন তোর বাবা আমার বাড়ির সামনে আসে, আমিও সেই সময় প্রচণ্ড অসুস্থ হয়ে ঘরে পড়েছিলাম। আমার তো কেউ নেই যে তোর বাবাকে খোঁজ দেবে। আর সেই সময় আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। জল, কেউ আমায় জল দাও, কেউ জল দাও আমায়, কেউ আছো, একটু জল দাও আমায়। আমার গলার আওয়াজ পেয়ে তোর বাবা ভেতরে আসলো আর দেখলো আমি অসুস্থ হয়ে পড়ে আছি। তোর বাবা আমায় দেখে কিছু ওষুধপত্র দিয়ে বেরিয়ে যায় এবং তারপর সে যখন মুকুন্দের বাড়ির ঠিক সামনে এসে পৌঁছায়, তখন দেখে তার বাড়ির সামনে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কেউ একজন বলে, ডাক্তারবাবু আপনি এসেছেন, তবে মুকুন্দবাবু তো আর বেঁচে নেই। এসব শুনে তোর বাবা আর বাড়ির ভিতরে না গিয়ে সোজা হাসপাতালে ফিরে আসে। তবে সেই রাতে শুধু মুকুন্দ একাই মারা যায়নি, আমিও মারা গিয়েছিলাম। কিন্তু মুকুন্দের আত্মা ভেবেছিল যে তোর বাবা দেরি করে আসার জন্যই তার মৃত্যু হয়েছে। তবে পথে কি হয়েছিল তা মুকুন্দ কিছুই জানতো না। এরকম করে বেশ কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর হঠাৎ এক রাতে মুকুন্দের আত্মা এক ছোট বাচ্চার ছদ্মবেশে তোর বাবার কাছে যায় এবং সে বলে
যে তার পরিবারে নাকি কেউ অসুস্থ আছে। এ কথা শুনে তোর বাবাও বাইরে বেরিয়ে আসে এবং ঠিক মাঝপথে এসে মুকুন্দর আত্মা তোর বাবার কোনো কথা না শুনেই তোর বাবাকে মেরে নিজের মনের আশা পূর্ণ করে। তারপর থেকে যেই কোনো নতুন ডাক্তার এই গ্রামে আসে তাকেই মুকুন্দের আত্মা ভয় দেখিয়ে মেরে ফেলে। আমি তাকে ধরার জন্য অনেক চেষ্টা করি কিন্তু পারি না, তবে আজ পেয়েছি, তাই তাকে তার নিজের স্থানে পৌঁছে দিয়েছি। আর এটা করার পর আমার আত্মাও আজ থেকে শান্তি পাবে। এসব কথা শুনে আমার মন একেবারে খারাপ হয়ে গেছিল, কারণ আমি এটা জানতাম না যে আমার বাবার সাথে আসলে কি হয়েছিল। আজ সেই রহস্যকে জানতে পারলাম, তাই বাবার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে উঠল। তুই কোনো চিন্তা করিস না, তোর আর কেউ ক্ষতি করতে পারবে না। এখন আমি আসি, আমার সময় হয়ে এসেছে। এই বলেই সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে সেই বাড়ি থেকে বেরিয়ে সোজা হাসপাতালের দিকে রওনা হলাম।